হ্যালো, নাম কি? কি ভাই তোমার নাম কি? হ্যাঁ? কি বলছো বুঝতে পারছি না। কোন ক্লাসে পড়ো? কোনো উত্তর দেয় না। আর তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? কি কোনো উত্তর দিচ্ছে না কেন গো? বোতল উত্তর দেয়? কি জড় পদার্থ মনে হয় না? হ্যাঁ, বোতল উত্তর দেয় না, মানে জড় পদার্থ। তাহলে আমি উত্তর দিচ্ছি কি করে? আমি জীবন্ত পদার্থ বলে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে বোতল আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে তো? নিশ্চয়ই এই বোতল, এই বন্ধু আমার বোতল যে আমার তৃষ্ণা মেটায়, সে কিন্তু কোনো কথার উত্তর দেয় না। সেরকম আমি যে এই বোর্ডের সঙ্গে কথা বলছি, বোর্ডের সামনে দাঁড়িয়ে আছি, এ কোনো কথা বলে না, কিন্তু আমি কথা বলি, আমি উত্তেজনা সাড়াও দিতে পারি। তাহলে বুঝতে পারছো যে জড় আমাদের উত্তেজনা সাড়া দেয় না, জীব আমাদের উত্তেজনা সাড়া দেয়। তাহলে এইবারে আমরা পড়বো এই আমাদের ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার, যার নাম হচ্ছে কি না জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। যেখানে আমরা পড়বো কি না জীব আর জড়ের মধ্যে পার্থক্য কি, উত্তেজনা সাড়া কিভাবে দেয় কোনো জীব, না আর হচ্ছে কি এখানে পড়বো আমরা হরমোন পড়বো, আর পড়বো আমরা এখানে স্নায়ুতন্ত্র এবং চলনগমন। তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। আজকে প্রথম ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের প্রথম ভাগটা পড়বো, যার কথা নাম হচ্ছে কি উদ্ভিদের চলন। তো উদ্ভিদের চলন পড়ার আগে আমাকে পড়ে নিতে হবে যে জীব কাকে বলে। জীব কাকে বলে? তো নাম শুনে কি মনে হচ্ছে? জীব মানে যা জীবন আছে, ঠিক তো? তার থেকেও ভালো একটা ব্যাপার হচ্ছে জীব উত্তেজনা সাড়া দেয়। তাহলে যে সমস্ত জিনিস যারা জীবন আছে যার মধ্যে, যারা উত্তেজনা সাড়া দিতে পারে, তাকে বলা হয় কিনা জীব। ঠিক আছে, জীব বা অর্গানিজম বলা হয়। আর এই জীবের মধ্যে আমাদের পেয়ে যাই কাকে কাকে? জীবের মধ্যে আমরা পাই উদ্ভিদকে পাই, জীবের মধ্যে আমরা পাই উদ্ভিদকে, আর জীবের মধ্যে আমরা পাই কাকে না প্রাণীকে। ঠিক, দেখতেই পাচ্ছ একটা কুকুরকে, বেশ মজাদার একটা কুকুর আছে, তাই ঘন্টা মারতে সে জিভ বের করছে। আবার দেখো তোমরা এখন ঠিক আর 1 বছর পর কিন্তু পরীক্ষা, এই মাধ্যমিক পরীক্ষার সময় তোমাদের এই হাল হবে, একদম ভয় হতমত খেয়ে যাবে। তাহলে কি হচ্ছে, একটা উদ্দীপনার প্রভাবে আমরা সাড়া দিই, আমরা হোক বা যে কোনো জীব হোক, সে কিন্তু সাড়া দিতে পারে। তাহলে এই যারা উদ্দীপনায় সাড়া দিতে পারে তাদেরকে আমরা বলে থাকি কি না জীব। তো এবারে এই যে উদ্দীপনা সাড়া দেওয়ার ক্ষমতা, এই উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতাকে বলা হচ্ছে কি না সংবেদনশীলতা। কি বললাম? সংবেদনশীলতা। উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের যে ক্ষমতা, তাকে বলা হয় কি না সংবেদনশীলতা। তাহলে এই যে উদ্দীপনা সাড়া জাগাতে হলে আমাকে কাউকে একটা জিনিস দিতে হবে তো, যে জিনিসটা উদ্দীপনা সাড়া জাগাতে পারবে সেই জিনিসটাকে বলা হচ্ছে কিনা আমাদের উদ্দীপক। তাহলে উদ্দীপক হচ্ছে সেই সমস্ত বাহ্যিক বা আভ্যন্তরীণ শক্তি যেটা আমাদের মধ্যে উদ্দীপনা সাড়া জাগাতে পারবে বা উদ্দীপনা সৃষ্টি করবে, যার প্রভাবে আমরা সাড়া দেব। এখানে একটা সংজ্ঞাটা পড়ো ঠিক করে, যে বাহ্যিক বা আভ্যন্তরীণ শক্তি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে জীবদেহের মধ্যে গৃহীত হয় এবং জীবদের মধ্যে নির্দিষ্ট সাড়া প্রদান করতে পারে, তাকে বলা হয় কিন্তু আমাদের কিনা উদ্দীপক। তাহলে এই যে নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে জীবদেহে গ্রহণ, এই কথা মানে কি? এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি তো শুনতে পাচ্ছ, হেডফোন লাগিয়েছো, না হলে এমনি স্পিকারে শুনতে পাচ্ছ। তুমি ভিডিওটা দেখছো, তাহলে কি হচ্ছে, দেখার জন্য তুমি চোখ ইউজ করছো, শোনার জন্য তোমার কান আছে। আমি যে কথা বলছি, আমার গলার আওয়াজগুলো তোমার কান দিয়ে তোমার ভেতরে পৌঁছাচ্ছে। তাহলে কি নির্দিষ্ট জিনিসপত্র আছে তো আমাদের দেহের মধ্যে এগুলো গ্রহণ করার জন্য। তাহলে এই জন্য বলা হচ্ছে কি না নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে জীবদেহে গৃহীত হয়। আর তারপরে আমি যদি তোমাকে কোশ্চেন করি, তুমি হ্যাঁ না কিছু একটা বলবে তো, তাহলে ওই সমস্ত শক্তিকে বলা হচ্ছে কিনা উদ্দীপক, যারা আমাদের দেহে উদ্দীপনা জাগাতে পারে। তাহলে এবার জেনে নেওয়া যাক, তাহলে উদ্দীপক কি জিনিস। মানে উদ্দীপক কি জিনিস বলতে, উদ্দীপক কয় প্রকারের? উদ্দীপক হচ্ছে হয় সেটা দেহের বাইরে থেকে আসতে পারে, না হলে উদ্দীপক আমাদের দেহের ভেতর থেকে আসতে পারে। বাইরে থেকে যে সমস্ত উদ্দীপকগুলো আসবে তাকে বলা হবে কিনা বাহ্যিক উদ্দীপক। আর অবশ্যই যেটা আমাদের দেহের ভেতর থেকে আসছে তাই কি বলবো, আভ্যন্তরীণ উদ্দীপক। দেখো বাহ্যিক উদ্দীপক মানে এখন যদি এই যে আমি কথাগুলো বলছি তুমি শুনছো মন দিয়ে, তাহলে এই যে এগুলো হচ্ছে আমার বাহ্যিক উদ্দীপক, আমার কথাটা হচ্ছে তোমার মনের মধ্যে সাড়া জাগাচ্ছে যে স্যার কি বলছেন একটু ভালো করে শুনি। ঠিক, তাহলে এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক। আবার দেখবে ধরো তোমার চোখে কেউ টর্চ মারলো,
কি করবে, তুমি চোখটা বন্ধ করে নেবে তো। সেটাও একটা উদ্দীপক, টর্চ জ্বালানো। বা ধরো তোমাকে তোমার বাবা ডাকছেন, এই বাবু শোন, তুমি সেদিকে তাকাবে, তাহলে এই যে আওয়াজটা শুনতে পেলে তুমি সেদিকে তাকালে, তাহলে সেটা একটা উদ্দীপক হয়ে গেল। এগুলো কি হচ্ছে, আমাদের দেহের বাইরে থেকে আসছে, তো এটাকে বলা হচ্ছে কিনা আমাদের বাহ্যিক উদ্দীপক। তাপ হতে পারে, আলো হতে পারে, বিভিন্ন হতে পারে আমাদের উদ্দীপক, বাহ্যিক উদ্দীপক। আর আভ্যন্তরীণ উদ্দীপক কি, যেটা আমাদের ভেতর থেকে আসে। যেমন হতে পারে তোমার জল তেষ্টা পেয়েছে, বা তোমার খিদে পেয়েছে। আরো হতে পারে হরমোন। হরমোন কিন্তু আমাদের দেহের বৃদ্ধির জন্য এবং অন্যান্য কাজের জন্য আমাদের সাহায্য করে। তো সেটাও আমাদের দেহের বিভিন্ন কোষের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে। তাহলে সেগুলো কি আমাদের দেহের ভেতর থেকে আসছে, তো এগুলোকে বলা হচ্ছে কি আমাদের না আভ্যন্তরীণ উদ্দীপক। এবারে আমরা আসি কি না উদ্দীপকের প্রভাবে বা উদ্দীপনা যে সাড়া দিচ্ছি আমরা কিভাবে সাড়া দিই। আমরা উদ্দীপনার এগেনস্টে দুভাবে সাড়া দিতে পারি। এক হচ্ছে চলন করে, আর একটা হচ্ছে গমন করে। চলন বা মুভমেন্ট কাকে বলে জেনে নিই আমরা। দেখো, চলন মানে হচ্ছে যদি কোনো জীব স্থান পরিবর্তন না করে, আমি দেখো তোমার সামনে দাঁড়িয়ে আছি, স্থান পরিবর্তন না করে এই যে হাত নাড়ছি, মাথা নাড়ছি, এই যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, স্থান পরিবর্তন না করে কোনো জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, এইভাবে যেটা বলছি, এটাকে বলা হচ্ছে কি না চলন। তাহলে কি, যে প্রক্রিয়ায় কোনো জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে বা স্থান পরিবর্তন না করে যদি স্বতঃস্ফূর্তভাবে উদ্দীপকের বা উদ্দীপকের প্রভাবে যদি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, তাকে বলা হচ্ছে কি আমাদের না চলন। উদ্ভিদের মধ্যেও চলন দেখা যায়। এবার তুমি ভাববে না যে উদ্ভিদ এরকম ডালপালা নিয়ে এরকম হাত পা এরকম নাড়াচ্ছে, হাত এরকম ডালপালা নাড়াচ্ছে, এরকম হয় না। দেখবে তুমি ধরো তোমার ঘরের জানলায় একটা টব বসিয়েছো, তো গাছটা কোন দিকে বেঁকে যায়, আলোর দিকে বেঁকে যায়, তো সে জানলার দিকে বেঁকে যায়, তো সেটাও কিন্তু একটা চলন। গাছ কিন্তু স্থান পরিবর্তন করছে না, গাছ নিজের শাখাকে সেই দিকে বাঁকিয়ে দিচ্ছে। তাহলে এটাও এক ধরনের আমার চলন। দেখতে পাচ্ছ আলোর প্রভাবে সেই দিকে চলে যাচ্ছে। এখানে এই বাল্বটাকে ধরে নাও সূর্য। আচ্ছা, গাছের ক্ষেত্রে আমরা দু ধরনের মুখ্য চলন দেখতে পাই, মানে যেটা স্বতঃস্ফূর্ত চলন, যেটা ভেতর থেকে আসে, দু ধরনের হয়। একটাকে বলা হচ্ছে কিনা ধীর বৃদ্ধিজ চলন, আরেকটাকে বলা হয় কি রসস্ফীতিজনিত চলন। কি কি বললাম, ধীর বৃদ্ধিজ চলন আর রসস্ফীতিজনিত চলন। ধীর বৃদ্ধিজ কথাটা মানে তুমি যদি ভেঙে দাও কি পাচ্ছ, ধীর বৃদ্ধি। ধীর বৃদ্ধিজ, ধীর বৃদ্ধির কারণে যে চলন আমরা দেখতে পাই। ধীর বৃদ্ধি মানে কি, এখন দেখো আমরা হই বা গাছ হই, খুব ধীরে ধীরে বাড়ে, তো এরকম না যে তুমি আজকে গাছ লেগেছো পরের দিন গাছ এত বড় হয়ে গেছে, হয় না, সেটা খুব ধীরে ধীরে বাড়ে। তাহলে ধীরে ধীরে বাড়ার ফলে যে আমরা চলনটা দেখতে পাচ্ছি, যেমন ধরো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, যে গাছটা এইটুকু ছিল তারপর ধীরে ধীরে বাড়ছে, এরকম করে তার শাখা প্রশাখার চলন হচ্ছে। এই রকমের বৃদ্ধি, ধীরে ধীরে বৃদ্ধির কারণে যে চলন, তাকে আমরা বলি কি না ধীর বৃদ্ধিজ চলন। বোঝা গেল। আরেকটা কি না রসস্ফীতি জনিত চলন। রসস্ফীতি জনিত চলন বা প্রকরণ চলন। আগে বুঝে নি ভাই রসস্ফীতি জনিত চলনটা কি জিনিস। তোমরা ক্লাস 9-এ নিশ্চয়ই পড়েছিলে, মনে করো রস, গাছে যে রসের কথা বলেছিলাম, রসের উৎস্রোত, ওই কথাগুলো আমরা কিন্তু পড়েছি, কিন্তু হ্যাঁ বইতে কিন্তু পড়েছি আমরা। রস কি জিনিস, এই যে আমরা বলছি রসের উৎস, তাহলে এই রস জিনিসটা কি জিনিস। রস কথার অর্থ হচ্ছে জল যুক্ত খনিজ লবণ। জল প্লাস খনিজ লবণকে আমরা একসাথে বলি কি না রস। এবারে দেখো, গাছ যখন জল শোষণ করে সে তো শুধুমাত্র জল নেয় না, জলের সাথে খনিজ লবণও চলে আসে। তো ধরে নাও এটা একটা আমার উদ্ভিদ কোষ, আর জানি আমরা উদ্ভিদ কোষের বাইরে একটা কোষ প্রাচীর থাকে। এইখানে আছে উদ্ভিদ কোষের ভ্যাকুয়াল, জানো আমরা ভ্যাকুয়াল থাকে উদ্ভিদ কোষের মধ্যে। এবার ইমাজিন করো যে উদ্ভিদ কোষটা একটা বেলুন। তুমি রং খেলার সময় নিশ্চয়ই বেলুনে জল ভরেছো, তো হ্যাঁ জল ভরে লোককে ছুঁড়ে মেরেছো নিশ্চয়ই। তো এবারে তুমি যদি জল ভরতে আছো, বেলুনের মধ্যে জল ভরতে আছো, প্রথম বেলুন এইটুকু ছিল, যত জল ভরবে তত বেলুনটা বড় হতে থাকবে, বড় হতে 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 এত বড় হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, জল ঢোকার ফলে তার ভেতরটা ফুলছে, মানে ভেতরে প্রেসার বাড়ছে। এরকমটা তুমি এবার গাছের ক্ষেত্রে ভেবে নাও। গাছের মধ্যে জল ঢুকছে, জল ঢুকছে ঢুকছে, এর ফলে কি হবে, এই কোষটার সাইজটা বাড়তে থাকবে, কোষের সাইজটা আরো বড় হয়ে যাবে। এর ফলে কি হচ্ছে বলতো, এর ফলে কোষের যে আমার কোষ পর্দা আছে বা কোষ প্রাচীর আছে তার উপর একটা চাপ সৃষ্টি হবে, একটা পজিটিভ চাপ বা চাপ বৃদ্ধি পাবে। এই যে রস ঢোকার ফলে যে
কোষের মধ্যে চাপের বৃদ্ধি পেল, এটাকেই বলা হচ্ছে কি না আমাদের রসস্ফীতিজনিত চাপ। আর এর ফলে যে চলনটা হবে তাকে বলা হবে রসস্ফীতিজনিত চলন। দেখো মেলায় দেখবে সেই যে বেলুনগুলো হয় না, যে সেই লম্বা লম্বা টাইপের বেলুনগুলো যেখানে একদিকে ফুলালে সেই ফুলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কুকুর তৈরি করে যায়, বিভিন্ন পুতুল তৈরি করে। এই যে লম্বা বেলুনগুলো দেখবে তুমি একদিকে ফু দেবে, একদিকে চাপ বলে সে বেঁকে যায়, ঠিক তো? সেটাকে একটা চলন ভেবে না। কোষের ক্ষেত্রেও একই জিনিসই হয়। আর যখন জল ভর্তি হয়ে যাবে ভেতরে, যখন রস ভর্তি হয়ে যায়, অঙ্গগুলো এরকম বেঁকে যায়। এই রকমের চলনকে বলা হচ্ছে কিনা আমাদের রসস্ফীতিজনিত চলন বা প্রকরণ চলন, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের যে কোষ, জানো তো, এই যে উদ্ভিদ কোষ না, কোষের ভেতর প্রোটোপ্লাজম কিন্তু স্থির নেই। মানে আমি যদি আবার সে বন্ধুকে ডাকি, আমাদের জল বন্ধু, বোতল বন্ধু, দেখো ধরে নাও এটা উদ্ভিদ কোষ, এই ভেতরে হচ্ছে প্রোটোপ্লাজম। কোষের ভেতর যা কোষ পর্দার ভেতরে যে সমস্ত কিছুকে বলা হয় প্রোটোপ্লাজম। এ কিন্তু এরকম স্থির থাকে না, এ এরকম ঘুরতে থাকে। মানে ভেতরে প্রোটোপ্লাজম কিন্তু এরকম ঘুরতে থাকে, ঠিক আছে? এই রকমের ঘূর্ণনকে, কোষের ভেতরে এই রকমের ঘূর্ণনকে বলা হয় কি না সাইক্লোসিস। কি জিনিস? কোষের ভেতর প্রোটোপ্লাজমের যে আবর্তন, তাকে স্বতঃস্ফূর্ত আবর্তন বা প্রোটোপ্লাজমের যে আবর্তন, তাকে বলা হচ্ছে কিনা আমাদের সাইক্লোসিস, ঠিক আছে? এই সাইক্লোসিসকে আবার আমরা দুভাগে ভাগ করি। কি কি? একটাকে বলা হচ্ছে আমাদের রোটেশন, আর একটাকে বলা হয় কি আমাদের সার্কুলেশন। কি বললাম? সাইক্লোসিসকে আমরা দুভাগে ভাগ করি, প্রোটোপ্লাজমের যে আবর্তন তাকে দুভাগে ভাগ করি। একটাকে বলা হচ্ছে আমাদের রোটেশন, একটাকে বলা হয় আমাদের সার্কুলেশন। এবারে কোশ্চেন যে কাকে বলে, এটা একটা শর্ট কোশ্চেন তোমাদের ভালো আসে, যে রোটেশন আর সার্কুলেশন কাকে বলে। দেখো ধরো আমি একটা উদ্ভিদ কোষ আঁকছি, এবারে উদ্ভিদ কোষটা একটু ভালো করে আঁকি, আগেরটা একটু কেমন মতো অদ্ভুত রকম হয়ে গেছিল। দেখো এরকম করে আমরা উদ্ভিদ কোষ আঁকি, এরকম এটা হচ্ছে আমাদের তার কোষ প্রাচীর, আর এই ভেতরে হয়ে যাচ্ছে তার প্রোটোপ্লাজম। এখানে আছে ধরো একটা বড় ভ্যাকুয়াল, এখানে জানো এখানে থাকে আমাদের নিউক্লিয়াস থাকে, ঠিক তো? এবারে এই যে প্রোটোপ্লাজমটা কাকে বেষ্টন করে ঘুরতে থাকে না, ভ্যাকুয়ালকে কেন্দ্র করে ঘুরতে থাকে। যেরকম আমাদের সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো ঘোরে, এখানে ভ্যাকুয়ালকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমগুলো ঘুরতে থাকে, এইভাবে ঘুরতে থাকে, এরকম 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 করে ঘুরতে থাকে, ঠিক আছে? এরকম করে ঘুরতে থাকে। যখন একটা বড় বৃহৎ ভ্যাকুয়াল বা বড় কোষ গহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজমের আবর্তন হয়, তাকে বলা হয় কিনা আমাদের রোটেশন। বোঝা গেল? যখন একটা বৃহৎ ভ্যাকুয়াল বা বৃহৎ কোষ গহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজমের আবর্তন হয়, তাকে আমরা বলি কিনা রোটেশন, ঠিক আছে? তো বাবা সার্কুলেশন কি জিনিস? তাহলে আবার কোষ আরেকটা উদ্ভিদ কোষ আঁকি আমরা। দেখো আবার একটা উদ্ভিদ কোষ আঁকলাম, সেই রকম ষড়ভুজ এঁকে, এখন চারদিকে তাদের কোষ প্রাচীরের দাগ এঁকে কোষ প্রাচীর এঁকে দেওয়া হলো। ভেতরে আমরা আঁকবো কি? ভেতরে তার একটা নিউক্লিয়াস আঁকবো, নিউক্লিয়াস আঁকলাম। এবারে এখানে কিন্তু এই কোষের ক্ষেত্রে ধরে নিই যে এখানে একটা বড় ভ্যাকুয়াল নেই, এখানে অনেকগুলো ছোট 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 ভ্যাকুয়াল আছে, অনেক ছোট ছোট ভ্যাকুয়াল আছে। এখানে একটা ভ্যাকুয়াল, এখানে একটা ভ্যাকুয়াল, এখানে একটা ভ্যাকুয়াল। এবারে কিন্তু ভাই প্রোটোপ্লাজম পাগলা হয়ে গেল, ভাই ভাই কাকে ঘিরে ঘুরবো আমরা? এখন তো একটা নেই, এখন তো অনেকগুলো আছে। তো প্রোটোপ্লাজম কি করে? সবগুলো ভ্যাকুয়ালকে ঘিরে ঘিরে ঘুরতে থাকে, সবগুলো ছোট ছোট ভ্যাকুয়ালকে ঘিরে প্রোটোপ্লাজম ঘুরতে থাকে, একে ধরে ঘুরলো, একে ধরে ঘুরলো, একে ধরে ঘুরলো। তাহলে যখন কোনো কোষ উদ্ভিদ কোষের মধ্যে প্রোটোপ্লাজমটা ছোট ছোট কোষ গহ্বরকে ঘিরে ঘিরে ঘুরতে থাকে, তখন তাকে বলা হবে কি আমাদের সার্কুলেশন। এর ক্ষেত্রে কি ছিল? একটা বৃহৎ ভ্যাকুয়াল ছিল, এটা আমাদের ভ্যাকুয়াল, PACUOLE ভ্যাকুয়াল, বা যাকে আমরা বলবো কোষ গহ্বর, কোষ গহ্বর। আর তার ক্ষেত্রে কি ছিল? তার ক্ষেত্রে ছিল আমার একাধিক কোষ গহ্বর, মানে এটাও একটা ভ্যাকুয়াল, 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 এটাও একটা ভ্যাকুয়াল। ভ্যাকুয়ালকে শুধু ভি লিখে দিচ্ছি জলদি করার জন্য। তাহলে এর ক্ষেত্রে একটা বড় ভ্যাকুয়ালকে ঘিরে ঘুরতে থাকলো, এর ক্ষেত্রে ছোট ছোট ভ্যাকুয়ালকে ঘিরে পুরো প্রোটোপ্লাজম ঘুরতে আছে, একে বলা হচ্ছে তাহলে সার্কুলেশন। আর এর ফলেও কিন্তু চলন হয় কিন্তু। এবারে চলনের নেক্সট স্টেপ যাকে বলি গমন। দেখো গমন বা লোকোমোশন কথার অর্থ কি? গমন বা লোকোমোশন কথার অর্থ হচ্ছে যখন কোনো জীব
অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন করলো। এই যে আমি যে এখান থেকে এখানে স্থান পরিবর্তন করছি, হাত পা নেড়ে হোক, মাথা নেড়ে হোক, বুঝতে পারছো তো? এই ঘটনাটাকে বলা হচ্ছে কিনা গমন বা মুভমেন্ট। মুভমেন্ট বলছি, ভুল বললাম, মুভমেন্ট তো আমার চলন, লোকোমোশন। তাহলে যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে, এটা হতে পারে, দেখুন আমি দেখো আমি এখন এমনি হাঁটছি, আমাকে কেউ বাধ্য করেনি, কিন্তু এখন যদি আমার পেছনে কুকুর তাড়া করে আমি তো দৌড়াবো, হ্যাঁ? তখন তো উদ্দীপক হচ্ছে কি না আমার কুকুর, তখন কিন্তু স্বতঃস্ফূর্ত হয়ে দৌড়াচ্ছি না, তখন আমাকে পালাতেই হবে, নাহলে কামড়ে দেবে আমাকে। তাহলে যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে যখন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন করে তাকে বলা হচ্ছে গমন। আচ্ছা, উদ্ভিদের ক্ষেত্রে গমন সম্ভব? কোনদিন দেখেছো তুমি যাচ্ছ, তোমার পেছন পেছন আম গাছ হেঁটে হেঁটে যাচ্ছে? মনে হয়? হয় না, কিন্তু উদ্ভিদ কিন্তু গমন করে না, কিছু স্পেশাল উদ্ভিদ ছাড়া। এইবারে একটা কেস এলো, কিছু কিছু উদ্ভিদ এমন আছে যারা স্থান পরিবর্তন করতে পারে। এবার তোমরা বলবে, স্যার উদ্ভিদ কি করে স্থান পরিবর্তন করবে? আপনি তো এক্ষুনি বললেন যে পেছনে আম গাছ হেঁটে হেঁটে আসে না। দেখো, উদ্ভিদ মানে শুধুমাত্র তো ডালপালা আছে এদের কি উদ্ভিদ বলছি না, ক্লোরোফিল আছে যারা তাদের কি উদ্ভিদ বলছি আমরা। যেমন এককোষী উদ্ভিদ, যাকে আমরা শৈবাল বলছি, এককোষী শৈবাল। যেমন ধরে নাও ভলভক্স, ভলভক্স। আরো হতে পারে আমাদের যেমন ডায়াটম, ভলভক্স, ডায়াটম। এরা কি করে বলতো? এরা কিন্তু গমন করতে পারে। এদের মধ্যে আমাদের বিভিন্ন সিলিয়া ফ্লাজেলা থাকে, তার মাধ্যমে কিন্তু এরা গমন করতে পারে। আর কি আমরা তো গমন করতে পারি, দেখতে পাচ্ছ ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়েছে পিকনিক করতে। তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, দেখো এখানে একটা কোশ্চেন আছে তোমাদের, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে চলন ছাড়া গমন সম্ভব নয়, ব্যাখ্যা কর। কিরকম ব্যাখ্যা করবে? দেখো, তুমি যখন হেঁটে হেঁটে যাও তখন কি তুমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম চলে যাও? নিশ্চয়ই হাত পা নাড়তে হয়, তো হাত পা নাড়া মানে তো চলন। আর যদি এটা যদি না করি আমরা যাবো কি করে? আমরা পাটা নাড়াতে হবে আমাদেরকে, পা যদি না নাড়াই তাহলে আমরা গমন করবো কি করে? তাহলে চলন ছাড়া কিন্তু গমন সম্ভব নয়, বুঝেছে? তাহলে এইভাবে ব্যাখ্যাটা দেবে। এটা 2 নম্বরের কোশ্চেন তোমাদের দেয়, এই কোশ্চেনটা তোমাদের 2 নম্বরের কোশ্চেনে থাকে মাধ্যমিকে, বুঝেছো? এটা করবে 2 নম্বরের জন্য, চলন ছাড়া গমন সম্ভব নয়। আচ্ছা, আগে এগানোর আগে একটু দেখে নেওয়া যাক। দেখো, তোমরা এখন ক্লাস 10-এ পড়ছো, অবশ্যই বংমিষ্টি, আমাদের বংমিষ্টি স্কুল টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করবে। তোমাদের 9-এর ভাই বোনকেও অবশ্যই বলো যেন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে। তোমরা যখন 11-এ উঠবে, 11-এ বংমিষ্টি চ্যানেলটিকে, টেলিগ্রামের চ্যানেলকে জয়েন করবে, ঠিক আছে? যদি টেলিগ্রামে সার্চ করে না পাও, তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কটা তোমরা দেখে নেবে। আর যদি মা বাবার বা তোমাদের নিজেদের যদি সোশ্যাল মিডিয়া থাকে, তাহলে অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাদেরকে জয়েন করতে পারো। আর এই অ্যাপটাকে সবাইকে বলবে ইনস্টল করতে, তোমরা পারলে সবাইকে সাজেস্ট করো যেন এই বংমিষ্টি অ্যাপটাকে ইনস্টল করে। এই অ্যাপে আমাদের সমস্ত কোর্সের ডিটেলসগুলো থাকবে, সমস্ত কোর্সের ভিডিওসগুলো এখানে থাকে, ঠিক আছে? তাহলে এখানে যাক। আচ্ছা, এবার দেখো, সঙ্গে সঙ্গে বুঝবে কি করে যে উদ্দীপনায় সাড়া দেয় উদ্ভিদ, মানে উদ্ভিদের সংবেদনশীলতা চাক্ষুষ প্রমাণ কোথায় দেখতে পাবে? তোমরা লজ্জাপতি গাছ দেখেছো না? কি হয়, হাত দিলে সঙ্গে সঙ্গে পাতা এরকম থাকে, হাত দিলে সঙ্গে সঙ্গে পাতাগুলো মুদে যায়, মানে এরকম নুয়ে পড়ে, ঠিক তো? সেটা থেকে আমরা বুঝতে পারি যে সঙ্গে সঙ্গে কিভাবে গাছ উদ্দীপনা সাড়া দেয়। জানা যাক তাহলে লজ্জাপতি কিভাবে কাজ করে, তাহলে কিরকম চলন ঘটায়। লজ্জাপতি, লজ্জাপতির যে সাইন্টিফিক নাম, তার নাম কি না, মাইমোসা পুডিকা। তোমরা ক্লাস 9-এ সাইন্টিফিক নাম পড়েছো, দ্বিপদ নামকরণ, যেখানে গণের প্রথম অক্ষর ক্যাপিটাল, প্রজাতির প্রথম অক্ষর স্মল হয়, সেগুলো মাইমোসা পুডিকা। এর অপর নাম কি? সাইন্টিফিক নামটা হলো, এর অপর নাম কি, অন্য কি নামে আমরা একে চিনি? লজ্জাপতির অপর নাম হচ্ছে টাচ মি নট বা সেম প্ল্যান্ট। সেম মানে SAME না, SHAME, সেম মানে লজ্জা, তো সেখান থেকে লজ্জাপতি, সেম প্ল্যান্ট। আর কি না, টাচ মি নট, আমাকে টাচ করো না ভাই, আমি লজ্জা পেয়ে যাবো, ও টাচ করো না, টাচ মি নট, ঠিক তো? এটা হচ্ছে তাদের অপর নাম। আর একটা দেখো, এদের পাতাগুলো দেখো কিন্তু আমাদের সেই পাতা মতো নয়, মানে আমাদের নর্মাল পাতা মতো নয়, এরকম নর্মাল পাতার মতো কিন্তু নয়, এর পাতাগুলো একটু অন্য টাইপের। এই প্রত্যেকটাকে একটা করে ছোট ছোট পাতা আছে, ঠিক তো? প্রত্যেকটাতে একটা ছোট করে পাতা আছে। এই রকমের পত্রবিন্যাসকে
আমরা বলে থাকি কি, এই রকমের পত্রবিন্যাসকে আমরা বলে থাকি যৌগিক পত্রবিন্যাস। কি বলি? এই রকমের পত্রবিন্যাসকে আমরা বলে থাকি যৌগিক পত্রবিন্যাস। ঠিক আছে? আর এই যে পত্রবিন্যাসগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের তেঁতুল গাছেও কিন্তু দেখা যায়। আমাদের তেঁতুল গাছেও কিন্তু এইরকম পত্রবিন্যাস দেখা যায়। এই জায়গাটা এবারে আমি একটু এটাকে জুম করে দেখাচ্ছি। এটাকে জুম করে দেখো এবারে। দেখো এই জায়গাটা যদি জুম করে দেখি আমরা, এইরকম লাগবে, আর এরকম জুড়ে আছে। এই জায়গাটাকে আমরা বলে থাকি পত্রমূল। কি বলি? পত্রমূল। পাতা যে জায়গার সঙ্গে আমার শাখার সঙ্গে যুক্ত আছে, সেই পার্টিকুলার জায়গাটাকে বলি কি আমরা? না, পত্রমূল। এদের স্পেশালিটি কি? এদের যে পত্রমূলগুলো একটু ফোলা হয়, এরকম একটু ফোলা হয়। এই রকমের স্ফীত বা ফোলা পত্রমূলকে আমরা কি বলে থাকি? না, পালভিনাস। কি বলে থাকি? পালভিনাস। বা আর একটা নামও হয়, যদি বাংলা মনে রাখতে চাও, উপাধান। কি বললাম? উপাধান। তাহলে এই কোন স্ফীত পত্রমূলকে বলা হয় উপাধান বা পালভিনাস। দেখতে পাচ্ছ? এই যে হাত দিলে আমাদের হয়ে গেল। এবারে দেখা যাক এই যে পালভিনাস এর মধ্যে কি থাকে, বা আমাদের লজ্জাবতী কিভাবে লজ্জা পায়। দেখো এই যে পালভিনাস দেখছো না, পালভিনাসের মধ্যে আমাদের যে পালভিনাস দেখছো, এই পালভিনাসের মধ্যে একটা স্পেশাল কোষ থাকে। সেই কোষটার নাম হচ্ছে মোটর কোষ। কি বললাম? এই কোষটাকে বলা হয় মোটর কোষ। এই ভেতরে থাকে, এই পালভিনাসের ভেতরে থাকে। মানে এই ধরে নাও এরকম এরকম কোষগুলো পরপর আছে, এরকম এরকম কোষগুলো পরপর এরকম করে আছে। এবারে কি হয় বলতো? তুমি যখন টাচ করছো, একটা যান্ত্রিক শক্তি আসছে, তো এই যান্ত্রিক শক্তি কিসে পরিণত হয়? যখন আমার কোষের ভেতর যায়, তখন এই যান্ত্রিক শক্তি পরিণত হয়ে যায় তড়িৎ শক্তিতে। যখন এই তড়িৎ শক্তি রূপান্তরিত হবে, তখন কি হবে? এই যে পালভিনাসের মধ্যে বলছিলাম না, এই যে মোটর কোষগুলো, ধরো এগুলো সব মোটর কোষ, এগুলো সব ধরো মোটর কোষ। সবার মধ্যে আমাদের প্রোটোপ্লাজম ভর্তি আছে, রস ভর্তি আছে, মানে পুরো রসস্ফীত আছে। ধরে নাও রসস্ফীত হয়ে আছে, সবগুলো এরকম রসস্ফীত হয়ে আছে। যেই তুমি টাচ করছো, টাচ করলে যখন যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে, তখন কি হচ্ছে? এই মোটর কোষ থেকে, এই কোষ থেকে জলটা এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই কোষ থেকে জল এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই কোষ থেকে জল এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তারপর এখানে, তারপর এখানে, এরকম পরপর পরপর জলগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে নিচের দিকে। এর ফলে কি হচ্ছে? পরবর্তী কেসে কি হচ্ছে? কোষগুলোতে সমস্ত রসগুলো কমে যাচ্ছে। ধরো এরকম সব রসগুলো কমে গেল। আর যখনই রস কমে যাবে, প্রথমে রসস্ফীত ছিল, একদম টান টান ছিল, যে রসগুলো সব কমে যাচ্ছে, কি হচ্ছে? আর দাঁড়িয়ে থাকতে পারবে না, নেতিয়ে পড়লো। ব্যাস, এটাই হলো আমাদের লজ্জাবতী নুয়ে পড়ার রহস্য। তাহলে যখন কোষগুলোর অভিশমন চাপ এবং রসস্ফীতিজনিত চাপ হ্রাস পাবে, তখন কি হবে? পাতা নুয়ে পড়বে, মানে লজ্জাবতী লজ্জা পেয়ে যাবে। তো এটা কতক্ষণ চলবে? কি সারা জীবন কি নুয়ে থাকবে? দেখবে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে গেছে। যখনই এই প্রভাবটা শেষ হয়ে যাবে, এই তড়িৎ শক্তি উদ্দীপনা যখন কমে যাবে, আবার জলগুলো আবার ব্যাক করে চলে আসবে, জলগুলো আবার ব্যাক করে চলে আসবে, দিয়ে আবার রসস্ফীত অবস্থা চলে আসবে। পাতাগুলো এরকম ছিল, আবার এরকম হয়ে যাবে। হলো? তাহলে এটি হচ্ছে আমাদের লজ্জাবতী কিভাবে লজ্জা হয়, বুঝতে পারছো? লজ্জা করবে না, লজ্জাবতীর মতো কিন্তু পড়াশোনার সময় লজ্জা করবে না, তাহলে কিন্তু প্রচুর অসুবিধা হবে। আচ্ছা, এই রকমের চলনকে, লজ্জাবতীর এই রকমের চলনকে আমরা বলে থাকি কি না? সিস মোনাস্টি চলন। কি চলন? না, সিস মোনাস্টি চলন। এটা পরের দিকে পড়বো, আমরা ডিটেলসে পড়বো সিস মোনাস্টি চলন কাকে বলছে। লজ্জাবতীর মতো তোমাদের বইতে আর একটা পাতার কথা বলা আছে, যাকে বলা হয় বন চাঁড়াল। কি নাম? বন চাঁড়াল। এটা আশা করি, আমি তো দেখিনি কোনোদিন এই গাছটাকে, তোমরা হয়তো দেখে থাকবে, আমি জানি না। কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করবে, আমি দেখতে চাই কারা কারা এই গাছটাকে সত্যিকারে দেখেছে। তো বন চাঁড়ালের যেটা সাইন্টিফিক নাম, সেটা হচ্ছে ডেসমোডিয়াম গাইরেন্স। তার ছিল মাইমোসা পুডিকা, এর হচ্ছে কিনা ডেসমোডিয়াম গাইরেন্স। একে অন্য ভাষায় বলা হয়, মানে অন্য ভাষা বলছি, অপর নাম, এর অপর নাম হচ্ছে ইন্ডিয়ান টেলিগ্রাফ প্ল্যান্ট। এটা কোশ্চেনে আসে কিন্তু তোমাদের, যে ইন্ডিয়ান টেলিগ্রাফ প্ল্যান্ট কাকে বলে, বুঝেছে? আরো একটা নাম, বেশ মজাদার নাম, নিত্যরত উদ্ভিদ বা ড্যান্সিং প্ল্যান্ট। আমি কিন্তু নাচতে যাবো না এক্ষুনি, আমি কিন্তু নাচতে যাবো না। এটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান প্ল্যান্ট বা নিত্যরত প্ল্যান্ট।
ঠিক আছে? কেন? এই কারণটা বুঝবো যে কেন একে নিত্যরত বলা হচ্ছে। আর কেমন দেখতে একে? একে এরকম দেখতে, মানে পাতাটা এরকম একটা বড় পত্রফলক আছে, তার নিচে ছোট ছোট এরকম উপপত্র আছে। এখানে দেখতে পাবো নাকি বুঝতে পারছি না, এরকম দেখতে লাগে। এই পাতাটাকে দেখতে পাবে এরকম একটা বড় পাতা আছে, তার নিচে দুটো ছোট উপপত্র আছে। এই উপপত্রগুলো কি হয় বলতো? বইতে দেখবে কোনো সাইন দেওয়া আছে। এরা না পাতাগুলো যে দেখতে পাচ্ছ এরকম এরকম হয়, এরকম এরকম হতে থাকে। এই রকমের হয় বলে একে বলা হচ্ছে যেন নাচছে, গাছটা যেন নাচছে। তার মানে ভাববে না যে তুমি তাকিয়ে থাকবে এরকম এরকম নাচতে আছে, এরকম হবে না। হালকা হালকা এরকম আলোক উদ্দীপনাকে ঠিক করে নেওয়ার জন্য এরকম হালকা হালকা হতে থাকে। এই জন্য এই গাছকে বলা থাকে কি না ডান্সিং প্ল্যান্ট। একে বলা হয়ে থাকে ডান্সিং বা নৃত্যরত উদ্ভিদ। হয়েছে? আর একটা বৃহৎ কেন্দ্রীয় ফলক আর দুটো ছোট ক্ষুদ্র পার্শ্বীয় পত্রফলক থাকে। তো এবারে এর কিরকম এইরকম নাচানাচি কিরকম হচ্ছে, কেন নাচছে? গান চালিয়ে তো নাচবে না, একে একে কোনো উদ্দীপনা চাই। এর তো কান নেই যে গান শুনে শুনে আমাদের মতো নাচবে। পুরো সেম জিনিস। লজ্জাবতীরও যেরকম স্ফীত পত্রমূল ছিল, উপাদান ছিল, যেরকম মটরকোষ ছিল, পুরো সেম জিনিস এরও আছে। সেই প্রত্যেকটা পত্রফলকের গোড়ায় পারভিনাস উপস্থিত থাকে, যা মটরকোষ থাকে। সেই যান্ত্রিক শক্তি তড়িৎ রূপান্তরিত হবে, সেই আবার মটরকোষ থেকে জলগুলো পরবর্তী কোষে স্থানান্তরিত হবে, অভিস্রবণ চাপ হ্রাস পাবে, দিলে পাতা নুয়ে পড়বে। আবার যখন আবার চলে আসবে আবার উঠে যাবে, আবার যখন উদ্দীপনা আসবে আবার এরকম নেমে যাবে, এরকম করে হতে থাকে। ঠিক আছে? এটা কেন হয় না আলো যাতে ভালো করে নিতে পারে, সূর্য তো এরকম করে যাচ্ছে, তো আলো যাতে ভালো করে নিতে পারে সেরকম পাতাটা এরকম এরকম হতে থাকে। ঠিক আছে? এটাকে এই জন্য এটাকে বলা হয়ে থাকে কি আমাদের না প্রকরণ চলন, বন চাড়ালের প্রকরণ চলন। সূর্যরশ্মি যাতে পত্রফলকে প্রত্যেকটি অংশে সমানভাবে আপতিত হতে পারে, সেই জন্য পাতাগুলো এইভাবে একবার উঠে একবার নামে। সূর্যরশ্মি এলে এরকম উঠে গেল, চলে গেলে আবার চলে যাবে। ঠিক আছে? এইভাবে। এবারে চলে আসি যে গাছ যে সংবেদনশীলতা রয়েছে, মানে গাছ যে উদ্দীপনা সাড়া দিতে পারে, এটাকে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন কে? আমরা সকলেই জানি আমাদের বাঙালি বিজ্ঞানী ছিলেন যিনি আচার্য জগদীশচন্দ্র বসু। তিনি পরীক্ষার মাধ্যমে তার তৈরি ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে প্রমাণ করেছিলেন প্রথমবার যে গাছও কিন্তু উদ্দীপনা সাড়া দিতে পারে, মানে সংবেদনশীলতা রয়েছে। দেখতে পাচ্ছ এটা ক্রেস্কোগ্রাফ যন্ত্র। এইটা একটা স্মোক স্ক্রিন বলা হয়ে থাকে এটাকে। এই স্মোক স্ক্রিনে এরকম করে তোমাদের রিডিং গুলো আসে। তো তিনি কি করেছিলেন? তিনি প্রথমে দেখলেন যে গাছ উদ্দীপনা সাড়া দিচ্ছে, সংবেদনশীলতা আছে, দেখাচ্ছে কারগুলো আসছে, মানে দাগগুলো আসছে। তারপরে কি করলেন? গাছের মূলকে একটি বিষাক্ত ব্রোমাইড দমন, পটাশিয়াম ব্রোমাইড দমনের মধ্যে ডোবালেন। দেখলেন সেই সংবেদনশীলতা ধীরে 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 কমে যাচ্ছে। এ মানে কি গাছটা মরে যাচ্ছে ধীরে ধীরে। তো জ্যান্ত থাকলে অবশ্যই তার ইয়ে দেখায়, মানে সংবেদনশীলতা দেখায়, কিন্তু মরে গেলে তার সংবেদনশীলতা দেখাবে না। তাহলে সেটা হয়ে গেল আমাদের এই মাধ্যমে, এই দ্বারাই তিনি প্রমাণ করলেন কি না আমার গাছ উদ্দীপনা ছাড়া দিতে পারে। ঠিক আছে? তিনি আরো দুটো যন্ত্র ইউজ করেছিলেন, যেটা ছিল আমাদের কি না রেজোনেন্ট রেকর্ডার। রেজোনেন্ট রেকর্ডারের মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে গাছের মধ্যেও কিন্তু প্রতিবর্ত পদ রয়েছে। প্রতিবর্ত পদ মানে বুঝতে পারছো, যখন আমাদের হয় না হঠাৎ করে চমকে যাওয়া, সেটা কিন্তু গাছের মধ্যেও দেখা যায়। ঠিক আছে? আর কি না প্ল্যান্ট ফাইটোগ্রাফের মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে গাছও কিন্তু আমাদের মতো হাঁপিয়ে যায়। মানে একটু খেলাধুলা করলে দেখো আমরা হাঁপিয়ে যাই, গাছও কিন্তু একটু কাজ করার পর কিন্তু হাঁপিয়ে যায়। বুঝেছে? এবারে চলে আসি আমরা কি না গাছের বিভিন্ন ধরনের চলন কি কি থাকে। প্রথম হচ্ছে কি আমাদের না ট্যাকটিক চলন। এরকম তিনটা চলন আমরা পড়বো, ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক। প্রথমে আসি কিনা ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন কাকে বলে। দেখো, আবিষ্ট কথার অর্থ হচ্ছে যদি এটা ধরো উদ্দীপনা, যদি গমন হচ্ছে, মানে এখানে কিন্তু চলন বলতে এখানে স্থান পরিবর্তন হবে, এটা অন্য কেস। কিন্তু উদ্দীপকের দিকে যদি স্থান পরিবর্তন হয় কোনো উদ্ভিদের, তাকে বলবো কিনা ট্যাকটিক চলন। এবার কথা হচ্ছে স্যার গাছ তো স্থান পরিবর্তন করে না, তাহলে ট্যাকটিক চলন কিরকম বলবো আমরা? ভলভক্স দিয়ে পড়লাম, ভলভক্সের মধ্যে তো আছে, সে তো গমন করতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু ট্যাকটিক চলন দেখা যায়। বুঝেছে? তাহলে যদি কোনো উদ্দীপক, সেটা আমার আলো হতে পারে, তাপ হতে পারে, যে কোনো রাসায়নিক পদার্থ হতে পারে,
তার প্রভাবে যদি কোনো উদ্ভিদের যদি কোনো স্থান পরিবর্তন হয় তাকে বলবো আমরা কি না, ট্যাকটিক চলন। বুঝছে? ট্যাকটিক চলনকে আমরা 3 ভাগে ভাগ করি, যেরকম উদ্দীপক সেরকম তার নাম। কি? ফটোট্যাকটিক। প্রথম কি না, ফটোট্যাকটিক। আচ্ছা, ফটো মানে কি বলতো? এই নামটা কোথায় কোথায় শুনেছো? এখানটা শুনছো ফটোট্যাকটিক, ফটোগ্রাফ, ফটোসিনথেসিস। তাহলে মানে কি? ফটো মানে নিশ্চয়ই কোনো একটা মানে আছে তো। যে কোনো বায়োলজি শব্দে যদি তুমি ফটো দেখতে পাও, এই ফটো, তাহলে বুঝে নেবে তার মানে হচ্ছে আমার আলো। ফটো মানে কি বললাম? ফটো কথার অর্থ হচ্ছে আমার আলো। তাহলে যদি কোনো উদ্ভিদ যদি আলোর দিকে যদি যায় বা আলোর প্রভাবে তার যদি চলন হয় বা গমন, চলন বলছি, যার যখন ট্যাকটিক চলন হবে তাকে বলবো ফটো ট্যাকটিক চলন। হলো? আরেকটা কি না, কেমোট্যাকটিক। দেখো এবারে কেমো কথার অর্থ কি? কেমিস্ট্রি, কেমিক্যাল, সেই কেমো। কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল। কেমো কথার অর্থ হচ্ছে কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ। যদি কোনো রাসায়নিক পদার্থের উদ্দীপকের প্রভাবে যদি উদ্ভিদের স্থান পরিবর্তন হচ্ছে তাকে বলা হবে কিনা কেমোট্যাকটিক চলন। হলো? আর গ্যালভানোট্যাকটিক কথা অর্থ কি? দেখো ভৌত বিজ্ঞানে তোমরা পড়বে, তড়িৎ চ্যাপ্টারে পড়বে যে আমরা তড়িতের উপস্থিতি জানতে বা ইলেকট্রিসিটি সম্পর্কে যখন আমরা রিসার্চ করি, কোনো কাজ করি, তখন একটা যন্ত্র ইউজ করি, তাকে বলা হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানো কথার অর্থ হচ্ছে তড়িৎ। দেখতে পাচ্ছ, গ্যালভানো কথার অর্থ হচ্ছে কিনা তড়িৎ। তাহলে যদি তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ট্যাকটিক চলন হয় তাকে বলবো গ্যালভানোট্যাকটিক। সিম্পল জিনিস। তাহলে যখন আলো ক্ষেত্রে হবে ফটো, কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ হলে আমার কেমো, আর যখন তড়িতের ক্ষেত্রে হবে তখন হবে কি, গ্যালভানো। ঠিক আছে? এবার এদের এক একজনের সম্পর্কে একটু আমরা দেখে নিই। দেখো ফটোট্যাকটিক যেটা বললাম যে আলোর প্রভাবে হচ্ছে, এখানে আলো বলতে আমরা টর্চে আলো দিয়ে দেখছি না, এখানে আলো বলতে আমরা সূর্যালোক ভেবে নিচ্ছি। যদি আলোর দিকে হয়, মানে ধরো এটা ধরো আলো, এইখানে ধরো আলো সূর্যালোক পড়ছে, এটা ধরো সূর্য, বেশ হাসি খুশি সূর্য, সূর্য আমাদের। তো এই দিকে যদি আমার কোনো উদ্ভিদ অঙ্গে যদি চলন হচ্ছে, উদ্ভিদে যদি চলন হচ্ছে, এই রকমের চলনকে বলা হবে কি না পজিটিভ ফটোট্যাকটিক। যদি অভিমুখে হয় পজিটিভ, আর যদি উল্টো পালিয়ে যায় নেগেটিভ। কিছু কিছু ক্ষেত্রে এমন হয় সূর্যালোক এত বেশি হয়ে গেছে সেটা উল্টো দিকে পালিয়ে যাচ্ছে, সে আর সেদিকে যাচ্ছে না, এত গায়ে রোদ লাগছে তো ভয় পালিয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে কিনা আমাদের না নেগেটিভ ফটোট্যাকটিক। তাহলে পজিটিভ ফটোট্যাকটিক মনে হচ্ছে যখন আলোকের মানে আলোক উদ্দীপকের যদি দিকে যায় তাকে বলবো আমরা পজিটিভ ফটোট্যাকটিক, আর যদি আলোক অভিমুখে বিপরীতে যায় তাকে বলবো নেগেটিভ ফটোট্যাকটিক। ঠিক আছে? তুমি ভলভস বলতে পারো, এখানে উদাহরণে ভলভস বলতে পারো, কারণ তুমি আম গাছ তো বলতে পারবে না, আম গাছে আমাদের দেখা যাবে না, এরকম হাঁটাচলা দেখা যাবে না। কেমোট্যাকটিক, এটা কিন্তু একটু বেশ ইম্পর্টেন্ট পার্ট আছে, কারণ এখানে তোমাকে দুটো উদাহরণ পড়তে হয়, খুব ভালো করে এই কোশ্চেনটা আসে তোমার। তার আগে জেনে কি জিনিস কেমোট্যাকটিক মানে, বুঝতে পারছো যে যদি কোনো রাসায়নিক পদার্থের প্রভাবে যদি স্থান পরিবর্তন হয়, সমগ্র দেহ যদি পরিবর্তন হয়, স্থান পরিবর্তন করে, তাকে বলবো কি আমাদের কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলনের যদি দুটো উদাহরণ আছে আমাদের, যে মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে আর ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে গমন করে। মানেটা কি বুঝালো? দেখো এখন তোমরা তো শুক্রাণু ডিম্বাণু সম্পর্কে জানো, শুনেছো যে আমাদের পুরুষ দেহ তৈরি করে শুক্রাণু আর স্ত্রী দেহ তৈরি করে ডিম্বাণু, দুজনের মিলন হয় দিলে বাচ্চা আসবে। এখন শুক্রাণু তার চোখ নাই, সে তো দেখবে না আচ্ছা এইদিকে রাস্তা এইদিকে রাস্তা, এরকম তো হবে না। তো তাকে কি করতে হবে, তাহলে কিছু একটা কেমিক্যাল সে খুঁজে 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 কিন্তু যায়। কেমিক্যালটা বের করে কে? কেমিক্যালটা বের করে আমার ডিম্বাণু। ডিম্বাণু একটা স্পেশাল কেমিক্যাল ক্ষরণ করলো, ধরো এটা তোমার ডিম্বাণু, এটা ধরো তোমার একটা ডিম্বাণুকে দিলাম আমি, কিছু পদার্থ ক্ষরণ করবে, এই পদার্থকে খুঁজে 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 শুক্রাণুগুলো ফলো করে করে শুক্রাণুগুলো যাবে। ঠিক আছে? এই পদার্থগুলোকে খুঁজে 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 শুক্রাণু সেই দিকে যাবে। এই রকমের ট্যাকটিক চলনকে আমরা বলে থাকি কিনা কেমোট্যাকটিক। এটা যদি মসের শুক্রাণু হয় তাহলে ডিম্বাণু ক্ষরণ করছে সুক্রোজ, যদি ফার্নের শুক্রাণু হয় তাহলে ডিম্বাণু ক্ষরণ করবে ম্যালিক অ্যাসিড, তার প্রভাবেই এদের গমনটা হয়। আর হচ্ছে কি না ট্যাকটিক চলনের লাস্ট যেটা, সেটা হচ্ছে গ্যালভানোট্যাকটিক।
গ্যালভানো মানে বুঝে গেছো যে গ্যালভানো মানে হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র। যদি তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যদি কোনো উদ্ভিদ অঙ্গের যদি স্থান পরিবর্তন, উদ্ভিদ অঙ্গ বা উদ্ভিদের যদি স্থান পরিবর্তন হয়, তাকে বলা হবে কিনা গ্যালভানোট্যাকটিক। কার কার দেখা যায় গ্যালভানোট্যাকটিক? এই ভলভক্স একটা কমন উদাহরণ আছে, ভলভক্স। আর একটা হতে পারে ব্যাসিলাস। এই সমস্ত নিম্ন শ্রেণীর জীবেরাই এটা করে থাকে। ব্যাসিলাস উদ্ভিদ নয়, ব্যাসিলাস আমাদের ব্যাকটেরিয়া। তো এই সমস্ত নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে দেখা যায় এরকম গ্যালভানোট্যাকটিক। এবারে আসি আমাদের ট্যাকটিকের পর আসছে কি আমাদের না ট্রপিক চলন। ট্রপিক মানে হচ্ছে এবারে কিন্তু আর চলন, এবার স্থান পরিবর্তন হবে না, এবার অরিজিনাল যেরকম চলন হয় এক জায়গা থেকে অঙ্গতম সঞ্চালন। ট্রপিক চলন মানে হচ্ছে ধরো এটা উদ্দীপক, এর দিকে যদি বেঁকে যাচ্ছে ধরো, বা এর দিকে যদি অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হচ্ছে, এই রকমের চলনকে বলা হচ্ছে কিনা আমাদের না ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। দিক নির্ণীত মানে যেদিকে উদ্দীপক সেই দিকে সেই। তাহলে উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে যখন আমাদের উদ্ভিদ অঙ্গের চলন হবে, তাকে বলা হবে আমার কি না ট্রপিক চলন। ট্রপিক চলনকে আমরা এবারে উদ্দীপকটা কেমন বা কোন উদ্দীপক তার উপর ডিপেন্ড করে ট্রপিক চলনকে আমরা 3 ভাগে ভাগ করি। এখানেও সেই আলো আছে, তাহলে সেখানে ছিল ট্যাকটিক, যদি আলো হয় ফটোট্যাকটিক, এখানে কি হবে ফটোট্রপিক, সিম্পল জিনিস। আর কে জল, জলকে আমরা বলে থাকি হাইড্রো, সায়েন্সের ভাষায় বা যদি ল্যাটিন বলো তাহলে ল্যাটিন বা গ্রিক ভাষায় একে বলবো আমরা কি হাইড্রো। তাহলে যখন জলে প্রভাবে হবে তখন হাইড্রোট্রপিক। আর হচ্ছে আমাদের জিওট্রপিক। এবার এখানে কিন্তু দয়া করে ভাববে না জিও মানে কিন্তু এই রিলায়েন্সের জিও সিম, জিও টাওয়ারের জন্য সেদিকে যাচ্ছে, সেদিকে কিন্তু নয়। জিও কথার অর্থ হচ্ছে এখানে জিওটা JIO নয়, এখানে জিও মানে হচ্ছে JGEO। এখানে জিও মানে হচ্ছে আমাদের অভিকর্ষ। জিও মানে কি না অভিকর্ষ। তো যদি অভিকর্ষের দিকে যদি যায়, উদ্ভিদ অঙ্গের চলন যদি অভিকর্ষের দিকে হয়, তখন তাকে বলবো কি না জিওট্রপিক চলন। তাহলে ফটোট্রপিক, হাইড্রোট্রপিক আর জিওট্রপিক হলো। তাহলে ফটো মানে হয়ে গেল এখানে আমার লাইট বা আলো, ফটোট্রপিক হয়ে গেল আমার আলোর দিকে চলন, হাইড্রো মানে হয়ে গেল আমাদের জলের দিকে চলন, জলের দিকে জলের অভিমুখের দিকে চলন, আর জিও মানে হচ্ছে আমার অভিকর্ষের দিকে চলন। এবার এগুলোকে একটা করে দেখা যাক, একটা করে দেখা যাক একে। ফটোট্রপিক চলন আমি যদি এখন গাছ আঁকি একটা, দেখো এবার একটা গাছ আমি আঁকি তোমাদের পছন্দ অনুযায়ী, যে কোনো একটা গাছ আঁকি। কি গাছ আঁকা যাক, মোটামুটি একটা গাছ এঁকে ফেলি। দেখো ধরো এটা আমার গাছ, গাছের আমার জানো 3টা অংশ থাকে, এখানে আমার ধরো পাতা, এটা নিচে আমার মূল, এখানে এগুলো হচ্ছে পার্শ্বীয় মূল হলো। চলো এবারে ধরো ফটোট্রপিক মানে এখন ধরো না সূর্য, এখানে সূর্য হয়েছে, সূর্য এটা, এটা একটা বেশ মোটামুটি একটা সূর্য। তো গাছের তো 3টা অংশ, কাণ্ড, শাখা বা পাতা, কাণ্ড পাতা আর হচ্ছে মূল। তো এবার তো বলো তো গাছের কোন পার্টটা আলোর দিকে যায়? এই পার্টগুলো তো আলোর দিকে, তো এই এই অংশটা যাচ্ছে। তাহলে যে অংশটা গাছ আলোর দিকে যাচ্ছে তাকে বলা হবে পজিটিভ ফটোট্রপিক, পজিটিভ ফটোট্রপিক চলন। তাহলে কে দেখাচ্ছে পজিটিভ ফটোট্রপিক? আমাদের কাণ্ড, গাছের কাণ্ড। বোঝা গেল জিনিসটা? যদি দিকে যাচ্ছে তাহলে পজিটিভ, সেটা আগে পড়েছি ট্যাকটিক চলনে আমরা। আর যেহেতু কাণ্ড সেই দিকে যাচ্ছে আলোর দিকে, তাহলে সেটা হয়ে গেল আমাদের পজিটিভ ফটোট্রপিক। মূল কোন দিকে? উল্টো দিকে যাচ্ছে, তো মূলটা আলো উল্টো দিকে যায়, মাটির নিচে ঢুকে যায়। তাহলে মূল হয়ে যাবে কি আমাদের বলতো? মূল হয়ে যাবে আমাদের নেগেটিভ ফটোট্রপিক। মূল হবে আমাদের নেগেটিভ ফটোট্রপিক। বোঝা গেল? তাহলে তাহলে কাণ্ড হয়ে গেল আমাদের পজিটিভ ফটোট্রপিক আর মূল হয়ে গেল আমাদের নেগেটিভ ফটোট্রপিক। তাহলে পাতা কি ভাই? পাতা দেখবে দেখো যখন এরকম ধরো গাছ, গাছের পাতাটা এরকম বেরিয়েছে তির্যক ভাবে, আলো যদি এরকম হয় তির্যক দিকে যাচ্ছে, তো তাহলে পাতা হয়ে যাবে আমাদের তির্যক ফটোট্রপিক। একে বলা হয় কি না তির্যক ফটোট্রপিক, তির্যক ফটোট্রপিক। তাহলে ফটোট্রপিক চলন 3 প্রকারের হলো। পজিটিভ ফটোট্রপিক কাণ্ড দেখাচ্ছে, নেগেটিভ ফটোট্রপিক মূল দেখাচ্ছে, তির্যক ফটোট্রপিক আমার পাতা দেখাচ্ছে। এবার সেম ভাবে হাইড্রোট্রপিক দেখো, তো হাইড্রোট্রপিকে আবার ধরে নিই পজিটিভ নেগেটিভ।
পজিটিভ মানে যেটা জলের দিকে যাবে, নেগেটিভ মানে যেটা জলের বিপরীতে যাবে। তাহলে গাছের কোন অংশ আমাদের জলের দিকে যায় গো? মূল যায় তো, মূলই তো জলটাকে নিয়ে আসে। তাহলে মূল হয়ে গেল আমাদের পজিটিভ ফটোট্রপিক, পজিটিভ হাইড্রোট্রপিক। আর কাণ্ড যেহেতু জলের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে কাণ্ড হয়ে গেল আমাদের নেগেটিভ হাইড্রোট্রপিক। সিম্পল জিনিস। জিওট্রপিক, জিওট্রপিকও ধরে নিই আমরা সেই পজিটিভ নেগেটিভ আর তির্যক ধরতে পারো, পজিটিভ নেগেটিভ আর হচ্ছে আমাদের তির্যক, তিনটা ধরলে। তো একইভাবে গাছের কোন পার্টটা ইয়ের দিকে যায়, অভিকর্ষের দিকে যায়? এটা তো প্রধান মূল তো আমাদের। তাহলে প্রধান মূল হয়ে গেল আমাদের পজিটিভ জিওট্রপিক। আর গাছের কাণ্ড আমার অবশ্যই অভিকর্ষের বিপরীত দিকে যায়, তাহলে অভিকর্ষের বিপরীত দিকে যায় বলে তাহলে নেগেটিভ জিওট্রপিক হয়ে যাচ্ছে আমাদের কাণ্ড। তাহলে মূল হলো আমাদের পজিটিভ জিওট্রপিক, নেগেটিভ জিওট্রপিক হলো আমাদের কাণ্ড। তাহলে আমাদের তির্যক কোনটা হবে? দেখো এখানে আমরা পার্শ্বমূল এঁকেছিলাম না, পার্শ্বমূল, প্রধান মূলের সাইডে যে সরু সরু মূলগুলো থাকে, শাখা মূল, পার্শ্বীয় মূল। পার্শ্বীয় মূলের ক্ষেত্রে হচ্ছে আমাকে না তির্যক, এটা হচ্ছে তাহলে পার্শ্বীয় মূল। পার্শ্বীয় মূলের ক্ষেত্রে আমরা দেখতে পাই কাকে না, এই তির্যক জিওট্রপিক চলনকে। হলো? তাহলে কি কি শিখলাম আমরা টপিক চলনে? 3 ধরনের টপিক চলন দেখা যায়, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। ফটোট্রপিকে আমার আলোর দিকে, আলোর জন্য হচ্ছে, হাইড্রো আমার জলের প্রভাবে হচ্ছে, জিও আমাদের অভিকর্ষের প্রভাবে হচ্ছে। 3 জনেরই আমাদের পজিটিভ নেগেটিভ তির্যক রয়েছে। পজিটিভ ফটোট্রপিক হচ্ছে আমার কাণ্ড, নেগেটিভ ফটোট্রপিক হচ্ছে আমাদের মূল, আর তির্যক ফটোট্রপিক পাতা। পজিটিভ হাইড্রোট্রপিক হচ্ছে আমাদের মূল। পজিটিভ আর মানে হাইড্রোট্রপিক আর জিওট্রপিক দুজনের ক্ষেত্রে সেম, একই রকম। ওই পজিটিভ হাইড্রোট্রপিক আর জিওট্রপিক হচ্ছে আমাদের মূল, নেগেটিভ জিওট্রপিক হাইড্রোট্রপিক হচ্ছে আমাদের কাণ্ড, আর পার্শ্বীয় মূল হচ্ছে আমাদের তির্যক জিওট্রপিক। বোঝা গেল? এবারে আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দাও। বলো তো এমন একটা মূলের নাম যে অভিকর্ষের বিপরীত দিকে যায়। ভাবো, একটু ভাবো, এমন একটা মূলের নাম যেটা অভিকর্ষের বিপরীত দিকে যায়। তোমরা এর নাম শুনেছো না? ম্যানগ্রোভ, মানে সুন্দরবনে গাছগুলো, মনে পড়ছে? ওই যে শ্বাসমূল গাছের, গাছ যদি এরকম হয় তার মূলগুলো উপর দিকে মাটি ফুঁড়ে বেরিয়ে আসে না? এটা কিন্তু একটা কোশ্চেন। এমন একটা উদ্ভিদের নাম বলো যার ক্ষেত্রে মূলটা নেগেটিভ জিওট্রপিক চলন দেখায়। তাহলে এটা কি গাছ? এটা হচ্ছে আমাদের ম্যানগ্রোভ, মানে সুন্দরী গাছ। ম্যানগ্রোভ বা সুন্দরী গাছের একটা ধরে নাও। এটা হচ্ছে আমাদের শ্বাসমূল, বা যাকে আমরা অনেক সময় নিউমেটোফোর বলে থাকি, শ্বাসছিদ্র থাকে মধ্যে, নিউমেটোফোর। আর এটাতে কি দেখাচ্ছে না আমাদের নেগেটিভ জিওট্রপিক চলন দেখায়। বুঝেছে? তাহলে এটা একটা তোমার ভালো কোশ্চেন, একটা ভালো কোশ্চেন যে নেগেটিভ জিওট্রপিক চলন দেখায় কোন মূলের ক্ষেত্রে, বা কোন মূল দেখায়, কোন গাছে মূল দেখায়। হলো? এবারে চলে আসি আমরা ন্যাস্টিক চলন। দেখো ন্যাস্টিক আর নাস্তিক দুটাই কিন্তু সেম, গুলিয়ে ফেলবে না। নাস্তিক মানে যে ভগবানে বিশ্বাস করে না, আর ন্যাস্টিক মানে একটা চলনের উদাহরণ। ন্যাস্টিক কথা অর্থ কি না, ব্যাপ্তি চলন। ব্যাপ্তি কথা অর্থ কি না, যখন চলনটা উদ্দীপকের গতিপথ বা দিক অনুসারে নয়, উদ্দীপক কতটা তীব্র তার উপর ডিপেন্ড করে। মানে যদি আলো যদি আসছে তাহলে আলোটা কত, বেশি না কম? তাপ যদি আসছে তাপটা কত, বেশি না কম? এর ভিত্তিতে যখন হবে তখন তাকে বলা হবে কি না আমাদের ন্যাস্টিক চলন। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করবে তাকে বলা হবে কি আমাদের না ন্যাস্টিক চলন। বুঝছো? তো সেই রকমই ভাগ করে নাও আবার, ন্যাস্টিক চলনের প্রকারভেদ করে ফেলো। আলো যখন বেশি হবে কম হবে, ফটোট্রপিকের মতো ফটোন্যাস্টিক চলন। ফটোন্যাস্টিক চলনটা এবার দেখে নেওয়া যাক, পজিটিভ ফটোন্যাস্টিক আর নেগেটিভ ফটোন্যাস্টিক। কথাটা অর্থ হচ্ছে যখন আলোর তীব্রতা বেশি হবে, কিছু কিছু ফুল আছে যারা আলোর তীব্রতা বেশি হলেই ফোটে, তাদেরকে বলা হয় কিনা ফটোন্যাস্টিক। যেমন আমাদের জানো তো সূর্যমুখী আর পদ্ম, সূর্যমুখী নামেই লেখা আছে সূর্যমুখী, সূর্যের দিকে মুখ করে বেশ আলো টালো নিয়ে সে ফুটবে। আর পদ্মটাও সেইভাবে ফোটে বেশি আলো হলে। আর নেগেটিভ ফটোন্যাস্টি মানে হচ্ছে কি না, যখন আলোর তীব্রতা কম হবে তখন ফুটবে। যেমন হচ্ছে আমাদের ধরো জুঁই হতে পারে, সন্ধ্যা মালতী হতে পারে, এগুলো। হারমো,
এই শব্দটা কোথায় শুনেছো বলো আমাকে এবারে। যখন জ্বর হয়, জ্বর হলে আমরা গায়ে কি দিয়ে মাপি গো তাপমাত্রা? থার্মোমিটার দিয়ে তো। কি মাপি? উষ্ণতা। তাহলে থার্মো কথার অর্থ তাহলে কি? উষ্ণতা। থার্মো কথার অর্থ উষ্ণতা। তাহলে যখন কোনো ফুল ধরো বেশি উষ্ণতা বা কম উষ্ণতা তার উপর ডিপেন্ড করে ফুটবে, তাকে বলা হবে কি আমাদের? না থার্মোনাস্টি চলন। মানে উষ্ণতার তীব্রতার উপর নির্ভর করছে। একটা উদাহরণ তোমাদের দেওয়া আছে অলরেডি, টিউলিপ ফুল। টিউলিপ ফুলের ক্ষেত্রে দেখা যায় এটা থার্মোনাস্টি চলনটা। টিউলিপ ফুল একটু বেশি তাপমাত্রা হলে তখন ফোটে। নিকটিনাস্টি। নিকটিনাস্টি হচ্ছে যখন কোনো ফুল ফোটাটা আলো আর তাপ দুটোকে মিলে ডিপেন্ড করছে, শুধু একটা ফ্যাক্টর নয়, দুটো ফ্যাক্টর একসঙ্গে মিলে ডিপেন্ড করছে। মানে আলোও বেশি চাই, তাপও বেশি চাই, বা আলো কম চাই, তাপও কম চাই। নিকটিকে যদি আমি লিখি হবে তাহলে হবে আমার আলো এবং তাপ। এখানে তাপ মানে তুমি ধরে নাও তাপমাত্রার কথা বলছি আমি, তাপমাত্রা। যখন দুটোর উপর ডিপেন্ড করে যখন চলন হবে তাকে বলা হবে নিকটিনাস্টি চলন। তার দেখা যায় না, নিকটিনাস্টি দেখা যায় আমার তেঁতুল গাছে। তেঁতুল গাছে দেখা যায়, মানে তেঁতুল গাছে আলো বেশি চাই, তাপমাত্রা বেশি চাই, দিলে তার ফুল ফুটবে। এটাকে বলা হচ্ছে আমার নিকটিনাস্টি চলন। বুঝছে? এবারে আসি একটা ইন্টারেস্টিং জিনিস, সিসমোনাস্টি চলন। আমরা লজ্জাবতীতে পড়লাম তো সিসমোনাস্টি চলনটা, যে টাচ করলে পাতা মুদে যায়। অ্যাকচুয়ালি এই যে সিসমো, সিসমো কথার অর্থ হচ্ছে কম্পন। এই যে সিসমো বলছি, সিসমো কথার অর্থ হচ্ছে আমার কম্পন। আচ্ছা, সিসমো শব্দটা আর কোথায় শুনেছো বলো তো? একটা হিন্টস দিচ্ছি তোমাকে। সিসমো তোমরা ভূগোলে শুনেছো, সিসমোগ্রাফ শুনেছো না? ভূমিকম্পে উপস্থিতি জানার জন্য সিসমোগ্রাফ। সিসমো কথার অর্থ হচ্ছে কম্পন। তাহলে যখন কোনো কম্পনের কারণে যখন কোনো চলন হবে তাকে আমরা বলবো কি না সিসমোনাস্টিক চলন। সেটা যে কোনো কম্পন হতে পারে, ওটা যান্ত্রিক কম্পন হতে পারে, সাউন্ডের কম্পন হতে পারে, আলোর কম্পন হতে পারে, যে কোনো কম্পন হতে পারে। ওই রকমের চলনকে বলা হচ্ছে সিসমোনাস্টিক চলন। আর তার মধ্যে যদি স্পর্শের কথা বলা হয় তখন তাকে বলা হবে থিগমোনাস্টি চলন। এই যে আমরা কথা বলছি না, লজ্জাবতীর কথা, লজ্জাবতীর কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় আমার থিগমোনাস্টি চলন। কেন থিগমোনাস্টিটা অ্যাকুরেটলি বলতে গেলে থিগমোনাস্টি চলন, কিন্তু যেহেতু সিসমোনাস্টি বললে চলে যায় সেই জন্য সিসমোনাস্টি বইতে লেখা থাকে, একই জিনিসই, যেটা লিখবে কোনো ভুল নেই। থিগমোনাস্টি লিখতে পারো, সিসমোনাস্টি লিখতে পারো। বুঝেছে? লাস্ট হচ্ছে কিনা কেমোনাস্টি চলন। আবার বলো, কেমো মানে কি? রাসায়নিক পদার্থ। তাহলে রাসায়নিক পদার্থে যখন তীব্রতার উপর নির্ভর করে চলন হবে তাকে বলা হবে কেমোনাস্টি চলন। আর কার দেখা যায় কেমোনাস্টি চলন? কেমোনাস্টি চলন তা লিখে দিয়ে, কেমো কথার অর্থ আমার সেই আবার কেমিক্যাল, কেমো কথার অর্থ আমার কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ। কার দেখা যায় না? সূর্য শিশির বা কলসপত্রী। এই গাছগুলো কি গাছ মনে আছে তো? এগুলো পতঙ্গভোগ উদ্ভিদ। মানে পতঙ্গের গায়ে রাসায়নিক পদার্থ থেকে তার চলন দেখা যায়। মানে কেমন বলতো, ধরো বইতে যে ছবিটা দেওয়া আছে দেখবে যে সূর্য শিশির এরকম একটা পাতা আছে, এরপরে এরকম জলের কোনা ভর্তি আছে, এরকম জলের কোনা শিশিরের মতো আছে, ঠিক তো? এই জন্য নাম হচ্ছে সূর্য শিশির, শিশির মতো জমে আছে বলে জলগুলো। এর উপর ধরো একটা ছোট্ট এরকম একটা পতঙ্গ এসে বসলো, বেচারা একটা পতঙ্গ এসে এখানে বসলো, এখানে একটা পতঙ্গ এসে বসলো। এবার কি হবে? জলগুলোর প্রভাবে সে তার হাতটা চিপকে যাবে এখানে দিয়ে, আর ভাই বেরাতে পারবে না। এ কি করবে? সঙ্গে সঙ্গে এটাকে মুড়ে ফেলবে, এই যে পাতাটাকে এইভাবে মুড়ে ফেলবে, এইভাবে মুড়ে ফেলবে। এখানে পুরো জলগুলো ভর্তি আছে আর এখানে আমার পতঙ্গটা আটকে পড়লো, ব্যাস এরকম মুড়ে দেবে, ব্যাস। এই রকমের চলনকে বলা হচ্ছে আমার কেমোনাস্টি চলন। এর মাধ্যমে কি হয় বলতো, তারা পতঙ্গটাকে ধীরে ধীরে মরলো, পতঙ্গ সমস্ত রাসায়নিক পদার্থ নাইট্রোজেন সব উদ্ভিদ গ্রহণ করে নিল। যখন কেমিক্যাল শেষ হয়ে যাবে পাতাটা আবার খুলে যাবে, এরকম গুটি ফেলেছিল আবার খুলে যাবে। এই রকমের চলনকে আমরা বলে থাকি কিনা কেমোনাস্টি চলন। বুঝেছেন? তাহলে এই করে আমাদের উদ্ভিদের চলনটা শেষ হলো। এরপরে ক্লাস আমরা পড়বো যে উদ্ভিদের এই চলন হোক বা উদ্ভিদের বৃদ্ধি হোক, এতে আমাদের সাহায্য করে কে? হরমোন। উদ্ভিদের হরমোন সম্পর্কে আমরা পরের ক্লাসে পড়বো।